হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি তোমাদের গৌতম স্যার। সামনে আমাদের পিএসসির বেশ কিছু এক্সাম রয়েছে, যেমন ফুড এসআই, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস। তো আজকেও আমরা এই এক্সামগুলোর উপর বেস্ট করে জিওগ্রাফির ওপর যেগুলো সম্ভাব্য কোশ্চেন, যেগুলো আমাদের এই পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট, তো সেরকমই কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আলোচনা শুধুমাত্র সেই কোশ্চেনটার অ্যান্সার জানা নয়, সেই কোশ্চেনটা থেকে আর কী কী কোশ্চেন হতে পারে, বা সেই কোশ্চেনটার রেসপেক্টে যে অপশানগুলো আছে তার রেসপেক্টে কী কী কোশ্চেন হতে পারে, বা তার অ্যান্সার কী হবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো চলো, এর আগেও আমরা যেভাবে ক্লাস নিয়েছি এই এক্সামগুলোর উপর বেস করে, তো আজকেও আমরা সেইভাবেই কিন্তু আজকে আলোচনা আমরা করব। জিওগ্রাফির মূলত 25টা কোশ্চেন তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। তো এই 25টা কোশ্চেন আজকে দেখো আমরা সলভ করব। তো চলো আমরা স্টার্ট করি। তো দেখো, একটু আগেই তোমাদের বলছিলাম, তো যেহেতু আমাদের সামনে বেশ কিছু এক্সাম রয়েছে, তো সেই এক্সামগুলো সম্বন্ধে, ক্লার্কশিপ বা ফুড এসআই বা মিসলেনিয়াস, এই এক্সামগুলো সম্বন্ধে জানতে অবশ্যই তোমায় কিন্তু কল করতে হবে এই নাম্বারে 03366203574। তো এই মানে এই যে এক্সামগুলো রয়েছে, এই এক্সামগুলোর সম্বন্ধে আমাদের রাইসে যে কোর্স চালু হয়েছে বর্তমানে, তো সেই কোর্স সম্বন্ধে জানতে তোমাকে অবশ্যই ফোন করতে হবে। তো আরেকবার আমি বলছি, দেখো 03366203574 এই নাম্বারে তোমরা কল করে কিন্তু এই এক্সামগুলো সম্বন্ধে কিন্তু তোমরা বিশদে জানতে পারো। চলো তাহলে আজকের ক্লাস স্টার্ট করি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আজকে কি আসছে। তো ফার্স্ট কোশ্চেন আজকে কি আসছে, দেখো নাম্বার 1, ইন্ডিয়া লাইস ইন দ্য ড্যাশ হেমিস্ফিয়ার। ইন্ডিয়া লাইস ইন দ্য ড্যাশ হেমিস্ফিয়ার বা ইন্ডিয়া লাইস ইন দ্য হেমিস্ফিয়ার ড্যাশ। তো দেখো অপশান কি দেওয়া আছে, নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন, সাউদার্ন অ্যান্ড ইস্টার্ন, নর্দার্ন অ্যান্ড ওয়েস্টার্ন, নর্দার্ন অ্যান্ড সাউদার্ন। তো প্রত্যেকেই আমরা জানি যে আমাদের ভারতবর্ষ বা ইন্ডিয়া ল্যাটিটিউডনাল ওয়াইজ অবস্থান করছে তোমার নর্দার্ন হেমিস্ফিয়ারে, এবং লঙ্গিটিউডনাল ওয়াইজ অবস্থান করছে তোমার ইস্টার্ন হেমিস্ফিয়ারে। তাহলে দেখো এখানে কিন্তু ল্যাটিটিউডনাল ওয়াইজও বলেনি বা লঙ্গিটিউডনাল ওয়াইজও বলেনি। তো এখানে যেটা বলা হয়েছে যে ইন্ডিয়া কোন হেমিস্ফিয়ারে অবস্থান করছে, এবং অপশানগুলো দেখো যেটা তোমরা দেখতে পাচ্ছ, তার রেসপেক্টে অ্যান্সার করা তাহলে খুবই সহজ হবে। যেহেতু একটু আগে আমি বললাম যে ইন্ডিয়া ল্যাটিটিউডনাল ওয়াইজ নর্দার্ন এবং লঙ্গিটিউডনাল ওয়াইজ ইস্টার্ন, তার মানে এখানে আমাদের অ্যান্সার হতে চলেছে কি, নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার। কিন্তু মাথায় রাখতে হবে, যদি তোমার অপশানে সিঙ্গেল থাকে, মানে নর্দার্ন, ইস্টার্ন, সাউদার্ন বা ওয়েস্টার্ন এরকমভাবে অপশান থাকে, তখন ইন্ডিয়া কিন্তু কোন হেমিস্ফিয়ার বিলং করছে, অ্যান্সার আমাকে নর্দার্ন হেমিস্ফিয়ার করতে হবে। তার মানে ল্যাটিটিউডনাল ওয়াইজ নর্দার্ন, লঙ্গিটিউডনাল ওয়াইজ ইস্টার্ন, কিন্তু কোনো কিছু মেনশন করা না থাকলে ল্যাটিটিউড বা লঙ্গিটিউড, তাহলে সেক্ষেত্রে আমাকে অ্যান্সার করতে হবে যে ল্যাটিটিউডনাল ওয়াইজ যেটা, সেটাই অ্যান্সার হবে, অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ার। আর যদি এরকমভাবে অপশান থাকে, তাহলে আমাদের অ্যান্সার হবে নর্দার্ন এবং ইস্টার্ন হেমিস্ফিয়ার। তাহলে দেখো একের অ্যান্সার তোমার হবে এ, নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার। তো চলো নাম্বার 2-তে আসি আমি। 2 নাম্বার, which of the following union territory of India has 4 districts but the border of its district do not meet with each other districts? So which of the following union territory of the India has 4 districts but the border of its district do not meet with other districts? এই কোশ্চেনটা মানে হচ্ছে, এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল ভারতবর্ষে আছে, যে কেন্দ্রশাসিত অঞ্চলটির মূলত 4টে ডিস্ট্রিক্ট আছে, 4টে জেলা আছে, কিন্তু এই 4টে জেলার সঙ্গে প্রত্যেকটা জেলা একে অপরের সঙ্গে তোমার বাউন্ডারি শেয়ার করছে না, একে অপরের সঙ্গে টাচ করে নেই। তাহলে এরকম কোন কেন্দ্রশাসিত অঞ্চল ভারতবর্ষে আছে যাদের সঙ্গে জেলাগুলোর কোনো টাচ নেই, কোনো বাউন্ডারি শেয়ার হয় না? তাহলে দেখো অপশান কি দেওয়া আছে, চণ্ডীগড়, পুদুচেরি, দাদরা নগর হাভেলি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তো আমরা জানি এই 4টের মধ্যে কেন, এমনি আমাদের টোটাল ভারতবর্ষে কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টা। এই 8টার মধ্যে একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যার জেলা হচ্ছে 4টে, এবং এই 4টে জেলা 3টে রাজ্যের মধ্যে আছে। অর্থাৎ একটা আছে অন্ধ্রপ্রদেশের এখানে, 2টো আছে তামিলনাড়ুর পাটে, আর একটি আছে কেরালার পাটে। তাহলে দেখো কোনো ডিস্ট্রিক্টই কিন্তু একে অপরের সঙ্গে বাউন্ডারি টাচ করে নেই। তো সেই কারণেই এখানে কোশ্চেনটা বলা হয়েছে যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতবর্ষে যা 4টে জেলা একে অপরের সঙ্গে বাউন্ডারি টাচ করে নেই, একে অপরের সঙ্গে তোমার বাউন্ডারি শেয়ার করে না। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে তোমার হচ্ছে অর্থাৎ পুদুচেরি। তাহলে এই পুদুচেরি 4টে জেলা, অর্থাৎ এই 4টে জেলার মধ্যে এই জেলাটা হচ্ছে তোমার ইয়ানাম।
এই জেলাটা হচ্ছে ইয়ানাম, যেটি আমাদের অন্ধ্রপ্রদেশে রয়েছে। ইয়ানামের পরে দেখো রয়েছে তোমার হচ্ছে পুদুচেরি, এবং তার নিচে আছে তোমার করাইকাল। আর এদিকে আছে তোমার মাহে। তাহলে এই ইয়ানাম ডিস্ট্রিক্টটা তোমার পুদুচেরির একটি জেলা, যেটি আছে আমাদের অন্ধ্রপ্রদেশে। পুদুচেরি এবং কারাইকাল এই দুটি জেলাও, পুদুচেরির জেলা আছে তোমার তামিলনাড়ুতে, প্রত্যেকটাই আছে ইস্টার্ন কোস্টে। ওয়েস্টার্ন কোস্ট অফ মালাবার, ওয়েস্টার্ন কোস্ট অফ কেরালা, মালাবার কোস্টে কেরালাতে আছে তোমার মাহে, যেটাকে আমরা ভারতবর্ষের সব থেকে স্মলেস্ট ডিস্ট্রিক্ট বলি। এরিয়া বাই স্মলেস্ট ডিস্ট্রিক্ট বা স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া আমাদের মাহে হবে, যেটা আমাদের কেরালা রাজ্যে রয়েছে। তো সেই কারণে পুদুচেরি এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যে কেন্দ্রশাসিত অঞ্চলটি তোমার 4টে জেলা, সেই 4টে জেলা কিন্তু কারোর সঙ্গে কারোর বাউন্ডারি টাচ করে নেই, কারোর সঙ্গে কারোর বাউন্ডারি শেয়ার করে না। তো 2-এর অ্যান্সার তোমার হবে পুদুচেরি। আশা করি বোঝা গেছে কোশ্চেনটা কি বলতে চেয়েছিল। এবং এই যে জেলাগুলো আছে, এই জেলাগুলো কিন্তু তোমার একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল। 1954-এ এই ইয়ানাম বা পুদুচেরি বা কারাইকাল বা মাহে বা আমাদের পশ্চিমবঙ্গের চন্দননগর, এই জায়গাগুলো কিন্তু ফ্রেঞ্চ কলোনি থেকে ফ্রি হয় 1954-এ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি, 3 নম্বর কোশ্চেনে আসি। তো দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য নেশন সেপারেট বাই ম্যাকমোহন লাইন। তাহলে কোন দুটো কান্ট্রি ম্যাকমোহন লাইন দ্বারা সেপারেট? ম্যাকমোহন লাইন, হেনরি ম্যাকমোহনের নাম অনুসারে এই ম্যাকমোহন লাইন নামকরণটি করা হয়েছিল। তাহলে দ্য নেশন সেপারেটেড বাই ম্যাকমোহন লাইন খুবই কম্পিটিটিভ ডোমেনের একটি কমন কোশ্চেন। অপশান দেখো কি আছে, পাকিস্তান আফগানিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া চায়না এবং ইন্ডিয়া পাকিস্তান। তাহলে পাকিস্তান আফগানিস্তানের যে বাউন্ডারি, সেই বাউন্ডারির নাম কিন্তু হচ্ছে ডুরান্ট লাইন। তাহলে পাকিস্তান আফগানিস্তানের বাউন্ডারির নাম হচ্ছে ডুরান্ট লাইন, বা ইন্ডিয়া আফগানিস্তানেরও বাউন্ডারির নাম কিন্তু ডুরান্ট লাইন হবে। সুতরাং ইন্ডিয়া আফগানিস্তান বলুক, পাকিস্তান আফগানিস্তান বলুক, অ্যান্সার তোমার হবে ডুরান্ট লাইন। তার মানে এখানে এ অপশানটা হবে না। ইন্ডিয়া বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তান দুটোর রেসপেক্টেই কিন্তু অ্যান্সার তোমার হবে হচ্ছে র্যাডক্লিফ লাইন। তাহলে ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়া বাংলাদেশ সেপারেট হচ্ছে যে বাউন্ডারি দ্বারা, সেই বাউন্ডারির নাম হচ্ছে স্যার সাইরিল র্যাডক্লিফের নাম অনুসারে র্যাডক্লিফ লাইন। কিন্তু র্যাডক্লিফ লাইন কার কার মাঝখানে আছে যদি দেখা যায়, অপশানে দুটোই দেওয়া আছে, ইন্ডিয়া পাকিস্তান এবং ইন্ডিয়া বাংলাদেশ। তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার আমার ফার্স্ট প্রেফারেন্সে হবে ইন্ডিয়া পাকিস্তান, যেহেতু সেই সময় ভারতবর্ষের ভূখণ্ডকে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে বিভক্ত করাই ছিল র্যাডক্লিফের প্রধান উদ্দেশ্য। তো সেই কারণে র্যাডক্লিফ লাইন কাকে ডিভাইড করছে, যদি ইন্ডিয়া পাকিস্তান এবং ইন্ডিয়া বাংলাদেশ দুটোই অপশান দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু ইন্ডিয়া পাকিস্তান হবে। ইন্ডিয়া চায়না, যদিও ইন্ডিয়া পাকিস্তানের শুধু বাউন্ডারি র্যাডক্লিফ লাইন নয়, এছাড়াও 24th প্যারালাল আছে, এলওসি আছে, বা ওয়াগা বর্ডার আছে, বা সার্ক্রিক আছে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে কিছু ডিসপুট আছে, যেমন আগে ছিটমহল ছিল, সাউথ তালপাট্টি আইল্যান্ড নিয়ে তোমার ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে ডিসপুট আছে, বা কুচবিহার জেলার 3 বিঘা করিডর নিয়ে ডিসপুট আছে। তো ডিসপুটেড ল্যান্ডগুলো একটু খেয়াল রাখবে। ইন্ডিয়া চায়নার মধ্যে বাউন্ডারি নাম হচ্ছে এই ম্যাকমোহন লাইন। তাহলে ম্যাকমোহন লাইন অ্যান্সার তোমার হবে ইন্ডিয়া এবং তোমার চায়না। তাহলে ইন্ডিয়া চায়নার বাউন্ডারির নাম বলুক, বা অ্যাকচুয়ালি আমরা জানি অরুণাচল প্রদেশ এবং যে চায়নার বাউন্ডারি, সেই অরুণাচল প্রদেশ চায়নার বাউন্ডারিটার নামই হচ্ছে ম্যাকমোহন লাইন। তার মানে অরুণাচল প্রদেশ চায়না বলুক বা ইন্ডিয়া চায়না বলুক, অ্যান্সার তোমার হবে হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন ছাড়া আরেকটা লাইন আছে এলওএসি, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটাকে তোমার সেপারেট করছে আকসাই চীন থেকে লাদাখকে। তাহলে আকসাই চীন থেকে লাদাখ বললে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অরুণাচল প্রদেশ এবং তোমার চায়না বললে ম্যাকমোহন লাইন। তো সেই কারণে ম্যাকমোহন লাইন এখানে অ্যান্সার হবে ইন্ডিয়া এবং চায়না। তাহলে 3-এর অ্যান্সার তোমার হবে সি। আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য অ্যানাদার নেম অফ দ্য অ্যাসিড অর অ্যালকালাইন সয়েল। তাহলে অ্যাসিডিক বা অ্যালকালাইন যে সয়েল রয়েছে, সেই অ্যাসিডিক বা অ্যালকালাইন সয়েলের 4টের মধ্যে কি নাম আছে? রেগুর, ভাঙ্গার, কাল্লার এবং তোমার খাদার। তো দেখো এর মধ্যে রেগুর সয়েল, রেগুর সয়েল মানে হচ্ছে যেটাকে আমরা ব্ল্যাক সয়েল বলি, অর্থাৎ ব্ল্যাক কটন সয়েল বা ব্ল্যাক সয়েল বা হচ্ছে চার্নোজেম সয়েল বা লাভা সয়েল, সেই সয়েলটাকে আমরা সেই ব্ল্যাক সয়েল বা ব্ল্যাক কটন সয়েল বা লাভা সয়েল বা হচ্ছে তোমার চার্নোজেম সয়েল, সেই সয়েলকে আমরা মহারাষ্ট্রতে বলি হচ্ছে রেগুর সয়েল। তার মানে ব্ল্যাক সয়েলকেই আমরা বলছি রেগুর সয়েল,
কোন রাজ্যে বলছি? মহারাষ্ট্রতে বলছি মূলত, যেখানে কটন প্রোডাকশন সব থেকে ভালো হয়ে থাকে, তাই ব্ল্যাক সয়েলকে ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। ব্যাসাল্ট থেকে তৈরি হয়েছে বলে লাভা সয়েল বলা হয়, তাই লাভা সয়েল, ব্ল্যাক কটন সয়েল, চান্নোজেম সয়েল, সেই হচ্ছে রেগুর সয়েল। কোন রাজ্যে? না মহারাষ্ট্রতে। তাহলে রেগুর সয়েল অ্যান্সার হবে না। খাদার এবং ভাঙ্গার, এই খাদার এবং ভাঙ্গার কিন্তু অ্যালুভিয়াল সয়েলের নাম, যে অ্যালুভিয়াল সয়েলকে আমরা খাদার ভাঙ্গার বলি মূলত উত্তরপ্রদেশে, অর্থাৎ উচ্চ এবং মধ্য গাঙ্গেয় সমভূমি অঞ্চল, অর্থাৎ আপার এবং মিডল গ্যাঞ্জেটিক প্লেন উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশে এবং বিহারের কিছু অংশে আমরা এই খাদার এবং ভাঙ্গার বলি। খাদারটা মূলত নিউ অ্যালুভিয়াল সয়েল, ভাঙ্গারটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল। তাহলে খাদার নিউ অ্যালুভিয়াল, ভাঙ্গার ওল্ড অ্যালুভিয়াল, রেগুর হচ্ছে তোমার ব্ল্যাক সয়েল, তার মানে একটাই পড়ে আছে। তাহলে 4-এর অ্যান্সার তোমার হবে হচ্ছে সি, কাল্লার। 4-এর অ্যান্সার তোমার হবে সি, কাল্লার। শুধু কাল্লার নয়, রে আছে, কাল্লার আছে, উষার আছে, থুর আছে, চোপান আছে, এইরকম যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু হচ্ছে সবই তোমার অ্যাসিডিক বা অ্যালকালাইন সয়েলের নাম। তাহলে এই রে, কাল্লার, উষার, থুর এগুলো কোন সয়েলের নাম? একদম অ্যান্সার তোমার হবে অ্যাসিড অর অ্যালকালাইন সয়েল। তাহলে 4-এর অ্যান্সার তোমার হবে সি, কাল্লার। নেক্সট কোশ্চেনে আসি। দেখো নাম্বার 5, দ্য রিভার ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ ড্যাশ অ্যাজ ইটস এন্টার ইন অরুণাচল প্রদেশ। অর্থাৎ ব্রহ্মপুত্র রিভার যে চায়না টিবেট থেকে আসছে, তারপরে ভারতবর্ষে অরুণাচল প্রদেশ, আসাম হয়ে বাংলাদেশে গেছে। তাহলে সেই ব্রহ্মপুত্র নদকে অরুণাচল প্রদেশে কি বলা হয়? তো দেখো অপশান কি দেওয়া আছে, দিবাং, দিহাং, সুবনশিরি এবং ধানসিরি। তো একটু তোমরা রিভারের ক্লাস নেওয়া হয়েছে, রিভারের ক্লাস তোমরা করেছো, একটু ভালো করে দিয়ে অপশানগুলো দেখো। তাহলে দেখো সুবনশিরি বা ধানসিরি বা দিবাং এগুলো কিন্তু এক একটা রিভারের নাম এবং এক একটা উপনদীর নাম, ট্রিবিউটারির নাম। তাহলে দিবাং, সুবনশিরি, ধানসিরি এগুলো কিন্তু হবে না, এগুলো হচ্ছে প্রত্যেকেই উপনদী অর্থাৎ ট্রিবিউটারি। কার ট্রিবিউটারি? না ব্রহ্মপুত্র ট্রিবিউটারি। তো অ্যান্সার তোমার হবে তাহলে 5-এর বোম্বে অর্থাৎ দিহাং। তাহলে এই ব্রহ্মপুত্র নদকে আমরা চায়নার টিবেটে সাংপো বলি, অরুণাচল প্রদেশে সিহাং এবং দিহাং বলি, আসামে বলি বড়ো ট্রাইব যারা বুরলুংবুথুর বলে, এবং বাংলাদেশে একে যমুনা বলা হয়। তাহলে বাংলাদেশে যমুনা, অরুণাচল প্রদেশে সিহাং এবং দিহাং, টিবেটে হচ্ছে তোমার সাংপো, এবং আসামের বড়ো ট্রাইব যারা বুরলুংবুথুর বলে। কোন নদকে বলে? সবগুলোরই অ্যান্সার তোমার হবে ব্রহ্মপুত্র নদ। আর কোন জায়গায় কি নাম সেটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো সিহাং দিহাং বললে অরুণাচল প্রদেশ, বুরলুংবুথুর বললে আসাম, কারা বলে বড়ো ট্রাইব যারা নর্থ আসামে থাকে, এবং তোমার যমুনা হচ্ছে তোমার ব্রহ্মপুত্রকে বলে বাংলাদেশে, আর সাংপো বলে হচ্ছে ব্রহ্মপুত্রকে টিবেটে। খেয়াল রাখবে। তাহলে 5-এর অ্যান্সার তোমার হবে বোম্বে, দিহাং। নেক্সট কোশ্চেনে আসি, নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ফ্লোজ থ্রু মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট? দেখো খুব ভালো কোশ্চেন। মহারাষ্ট্র গুজরাট দিয়ে কোন নদী গেছে? তো বারবারই তোমাদের বলা হয়েছে রিভার পড়ানোর সময় যে রিভার মূলত তোমার তার উৎস, তার কোথা থেকে অরিজিন, তার অরিজিন পয়েন্ট কোথা থেকে আসছে এবং কোন কোন রাজ্যে সে নদীটা আছে জানতেই হবে। তো দেখো অপশান দেখো, সাবরমতী, গোদাবরী, মাহি এবং তাপ্তি। তাহলে সাবরমতী রিভার যেটি আমাদের রয়েছে তোমার হচ্ছে রাজস্থান এবং গুজরাটে। তাহলে এখানে রাজস্থান আর গুজরাট বললে অবশ্যই অ্যান্সার হতো তোমার হতে পারতো সাবরমতী। রাজস্থান গুজরাট অ্যান্সার সাবরমতী হতে পারতো। গোদাবরী রিভার যেটি আছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড় বর্ডার অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। দেখো কোনোটাই কিন্তু এখানে রাজ্যগুলোর মধ্যে নেই, কারণ গুজরাট আছে, মহারাষ্ট্র থেকে আসছে যদিও গোদাবরী, তারপরে তেলেঙ্গানা হয়ে ছত্তিশগড় বর্ডার টাচ করে অন্ধ্রপ্রদেশ, তার মানে গোদাবরী হবে না। মাহি রিভার, তাহলে সাবরমতী আবার বলছি আরাবল্লী পর্বত থেকে আসছে, রাজস্থান গুজরাট এবং গালফ অফ খাম্বাতে গিয়ে পড়ছে। দুটি নদীর মিলিত প্রবাহ সাবরমতী, সাবর এবং হাতমতি। গোদাবরী রিভার মহারাষ্ট্রার ত্রিম্বক প্লেটো থেকে আসছে নাসিকের কাছে, তারপর সেটা তেলেঙ্গানা হয়ে ছত্তিশগড় বর্ডার টাচ করে অন্ধ্রপ্রদেশ হয়ে বে অফ বেঙ্গল। মাহি রিভার যেটি একমাত্র ভারতবর্ষের রিভার যে ট্রপিক অফ ক্যান্সারকে 2বার ক্রস করেছে, সেই মাহি রিভার আসছে মধ্যপ্রদেশ থেকে, তারপরে রাজস্থান হয়ে গুজরাটে গালফ অফ খাম্বাতে গিয়ে পড়ছে। তার মানে মধ্যপ্রদেশ, রাজস্থান অ্যান্ড গুজরাট। তো রাজস্থান গুজরাট কিন্তু অপশানে দেয়নি, অপশানে দিয়েছে, কোশ্চেনে দিয়েছে মহারাষ্ট্র গুজরাট, তাহলে মাহিও হবে না। তাপ্তি নদী বা তাপি নদী অ্যাকচুয়ালি যেটা আমাদের রয়েছে কোথায় না মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট। তো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটে তাপি নদী আছে, তার মানে মহারাষ্ট্র গুজরাটটা কমন,
কার ক্ষেত্রে? না তাপি রিভারের ক্ষেত্রে। তো সেই কারণে অ্যান্সার 6 হবে দিল্লি। তাপি রিভার, যে তাপি রিভার একটি ওয়েস্ট ফ্লোয়িং, মাহি রিভারও ওয়েস্ট ফ্লোয়িং, গোদাবরী কিন্তু ইস্ট ফ্লোয়িং রিভার, সাবরমতিও কিছুটা আমাদের ওয়েস্টের দিকে ফ্লো করে প্রবাহিত হচ্ছে। এবং এই সাবরমতি বলো, মাহি বলো বা তাপ্তি বলো, এরা প্রত্যেকেই কিন্তু গালফ অফ খাম্বাতের মাধ্যমে আরব সাগরে গিয়ে পড়ছে। একমাত্র ইস্ট ফ্লোয়িং রিভার কোনটি রয়েছে? গোদাবরী, এটা বে অফ বেঙ্গলে যাচ্ছে। তাহলে 6 অ্যান্সার তোমার হবে দিল্লি, তাপ্তি। চলো নেক্সট কোশ্চেনে আসি, নাম্বার 7। হুইচ অফ দ্য রিভার ডাজ নট অরিজিনেট ইন ইন্ডিয়ান টেরিটরি? ভারতবর্ষ থেকে কোন নদী উৎপত্তি হয়নি? তাহলে গঙ্গা। তাহলে গঙ্গার উৎপত্তি হচ্ছে উত্তরাখণ্ডের উত্তর কাশী ডিস্ট্রিক্টের গোমুখ গুহার গঙ্গোত্রী গ্লেশিয়ার। তাহলে সেটা ভারতবর্ষ থেকে উৎপত্তি হয়েছে, উত্তরাখণ্ডের উত্তর কাশী ডিস্ট্রিক্ট। মহানদী, মহানদীর উৎপত্তি হচ্ছে আমাদের ছত্তিশগড়ের শিওবা হাইল্যান্ড, এটাও ইন্ডিয়া থেকে উৎপত্তি হয়েছে। যমুনা, যে যমুনা রিভারটি উৎপত্তি হয়েছে তোমার হচ্ছে উত্তরাখণ্ডের বান্দারপুচ পিক বা হচ্ছে যমুনোত্রী গ্লেশিয়ার থেকে। তাহলে গঙ্গা নদীর উৎপত্তি উত্তরাখণ্ড, তারপর উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড বর্ডার টাচ করে ওয়েস্ট বেঙ্গল। মহানদী ছত্তিশগড় এবং হচ্ছে উড়িষ্যা। যমুনা হচ্ছে তোমার উত্তরাখণ্ড থেকে আসছে, হিমাচল প্রদেশ বর্ডার টাচ করে হরিয়ানা, দিল্লি হয়ে উত্তরপ্রদেশে গঙ্গায় গিয়ে পড়ছে। একমাত্র এখানে অ্যান্সার তোমার হবে সতলেজ, যে সতলেজ রিভারটি উৎপত্তি হয়েছে তোমার চায়না টিবেটের তোমার কৈলাস পর্বতের কাছে রাক্ষসতাল লেক থেকে। তাহলে রাক্ষসতাল লেক কোথায় আছে? না চায়না টিবেটে রয়েছে। তাহলে চায়নার তিব্বতে রাক্ষসতাল লেক থেকে উৎপত্তি হয়েছে এই সতলেজ রিভার, যেটি চায়নার টিবেট থেকে আসছে, তারপরে হিমাচল প্রদেশ, পাঞ্জাব হয়ে চলে গেছে কোথায়? না পাকিস্তানে। তো ইন্ডিয়ার বাইরে থেকে উৎপত্তি হয়ে আসছে। এখানে যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে কোন নদী? অ্যান্সার তোমার হবে সতলেজ, যেটি ইন্দাসের সব থেকে লংগেস্ট ট্রিবিউটারি, একটি ট্রান্স হিমালয়ান রিভার, একটি অ্যান্টিসিডেন্ট রিভার। এবং এই সতলেজ রিভারটি কিন্তু উৎপত্তি হয়েছে রাক্ষসতাল লেক থেকে, যেটি কৈলাস পর্বতের কাছে আছে, অর্থাৎ চায়না টিবেট থেকে, তারপরে হিমাচল প্রদেশ, পাঞ্জাব হয়ে চলে গেছে পাকিস্তানে। তাহলে 7-এর অ্যান্সার তোমার হবে বোম্বে, সতলেজ। নেক্সট দেখো নাম্বার 8। Which states are related with the dispute of মুল্লা পেরিয়ার ড্যাম? মুল্লা পেরিয়ার ড্যাম মুল্লায়ার এবং পেরিয়ার রিভারের কনফ্লুয়েন্সে আছে এই মুল্লা পেরিয়ার ড্যাম। যে মুল্লা পেরিয়ার ড্যামটি আমাদের পেরিয়ার এবং মুল্লাই রিভারের কনফ্লুয়েন্সে রয়েছে কেরালা রাজ্যে, কিন্তু এই ড্যামটা কন্ট্রোল করে, মানে ড্যামটাকে মেনটেন করে বা মেনটেনেন্সের জন্য ইনভেস্ট করে হচ্ছে তামিলনাড়ু গভর্নমেন্ট। তো সেই কারণে এই মুল্লা পেরিয়ার ড্যাম বা পেরিয়ার রিভারে, মানে মুল্লায় এবং পেরিয়ার রিভারে যে কনফ্লুয়েন্সে মুল্লা পেরিয়ার ড্যাম আছে বা পেরিয়ার যে ড্যাম আছে, সেই ড্যামটা নিয়ে কিন্তু যে দুটো রাজ্যের মধ্যে ডিসপুট আছে, সেই দুটো রাজ্য হচ্ছে তোমার, দেখো অপশান কি দেওয়া আছে, কর্ণাটকা, তামিলনাড়ু। তামিলনাড়ু কেরালা, কেরালা কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ এবং হচ্ছে কর্ণাটকা। তো দেখো এখানে কর্ণাটকা হবে। তো অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা, কেরালা কর্ণাটকা, তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটকা হচ্ছে তামিলনাড়ু। তো দেখো পেরিয়ার রিভার, যে পেরিয়ার রিভারটা আমাদের আছেই হচ্ছে তামিলনাড়ুতে কিছুটা, ম্যাক্সিমামটা কেরালা। তো সেই রিভারটা কিন্তু আমাদের কর্ণাটকাতে নেই, সেই রিভারটা কিন্তু অন্ধ্রপ্রদেশে নেই। সুতরাং অ্যান্সার আমরা বুঝতেই পারছি কি হবে, না অ্যান্সার তোমার হবে হচ্ছে কেরালা অ্যান্ড তামিলনাড়ু। তো এই মুল্লায়ের যে রিভার বা পেরিয়ার যে রিভার, সেই দুটো রিভারে কনফ্লুয়েন্সে আছে মুল্লা পেরিয়ার ড্যাম, যেটা আছে কেরালাতে, কিন্তু এই ড্যামটার পেছনে মেনটেনেন্সের কাজে তোমার ইনভেস্ট করে হচ্ছে তামিলনাড়ু গভর্নমেন্ট। তো সেই কারণেই এই ড্যামটাকে মেনটেন করে যেহেতু তামিলনাড়ু গভর্নমেন্ট, তো সেই কারণেই তামিলনাড়ু এবং কেরালার মধ্যে এই ড্যামটা নিয়ে কিন্তু একটি ডিসপুট আছে। তো সেই কারণে 8-এর অ্যান্সার তোমার হবে বোম্বে, তামিলনাড়ু এবং তোমার হচ্ছে কেরালা। চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি, নাম্বার 9। Which planet of the solar system spins on its axis at the fastest rate? অর্থাৎ প্রত্যেকটা প্ল্যানেট নিজেদের অ্যাক্সিস বরাবর যে ঘুরছে সেটাকে আমরা বলি হচ্ছে রোটেশনাল টাইম, আর যখন সূর্যের চারপাশে ঘুরছে সেটাকে আমরা বলি রেভলিউশন টাইম। তাহলে নিজের অ্যাক্সিস বরাবর ঘুরতে সব থেকে কম সময় লাগে কার, কোন প্ল্যানেটের? দেখো অপশান কি দেওয়া আছে, মার্কারি, আর্থ, জুপিটার এবং স্যাটার্ন। তাহলে আবার বলছি, উইচ প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম স্পিন ইটস অ্যাক্সিস অ্যাট দ্য ফাস্টেস্ট রেট? অর্থাৎ প্রতিটা প্ল্যানেট যে নিজের অ্যাক্সিস বরাবর ঘুরছে, নিজের অ্যাক্সিস বরাবর ঘুরছে, সেই অ্যাক্সিস বরাবর ঘুরতে সব থেকে তোমার ফাস্টেস্ট মানে কম সময় লাগবে, তাহলে সব থেকে কম সময় লাগছে কোন প্ল্যানেটের?
দেখো অপশন কি দেওয়া আছে, মার্কারি, আর্থ, জুপিটার এবং তোমার হচ্ছে স্যাটার্ন। তাহলে সব থেকে কম সময় লাগে, মোটে 9.9 আওয়ার্স, মোটে 9.9 আওয়ার্স লাগে একবার স্পিন করতে, সেটা হচ্ছে তোমার জুপিটার। যে জুপিটারকে আমরা বলি হচ্ছে সব থেকে লার্জেস্ট প্ল্যানেট, আমাদের সোলার সিস্টেমের সব থেকে লার্জেস্ট প্ল্যানেট হচ্ছে তোমার জুপিটার। সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট হচ্ছে তোমার স্যাটার্ন, এবং আমাদের সব থেকে স্মলেস্ট প্ল্যানেট বা হচ্ছে সোলার সিস্টেমের সব থেকে স্মলেস্ট প্ল্যানেট বা সানের সব থেকে নিয়ারেস্ট প্ল্যানেট হচ্ছে আমাদের মার্কিউরি, বা আর্থ হচ্ছে আমাদের ফিফথ লার্জেস্ট প্ল্যানেট। তো ফিফথ লার্জেস্ট প্ল্যানেট যদি জিজ্ঞেস করে তাহলে আর্থ হবে, বা ব্লু প্ল্যানেট কাকে বলা হয় বা ডেন্স প্ল্যানেট কাকে বলা হয়, আর্থ হবে। সব থেকে সোলার সিস্টেমের স্মলেস্ট প্ল্যানেট বা সানের সব থেকে নিয়ারেস্ট প্ল্যানেট মার্কিউরি হবে, সব থেকে লার্জেস্ট প্ল্যানেট তোমার জুপিটার হবে, এবং সব থেকে তোমার সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট বা ম্যাক্সিমাম নাম্বার অফ মুন এখন কার আছে, অ্যান্সার তোমার স্যাটার্ন হবে, এবং সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ মুন কার আছে, অ্যান্সার জুপিটার হবে। সুতরাং লার্জেস্ট প্ল্যানেট বা সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ মুন কোন প্ল্যানেটের আছে, অ্যান্সার জুপিটার, এবং সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ মুন কার, অ্যান্সার তোমার হবে হচ্ছে স্যাটার্ন। তো এখানে 9 অ্যান্সার তোমার হবে সি, জুপিটার। যেহেতু জুপিটারের তোমার স্পিড অনেক বেশি নিজের অ্যাক্সিস বরাবর ঘোরা, সুতরাং সবথেকে কম সময় লাগে হচ্ছে জুপিটারের। তো সব থেকে ফাস্টেস্ট রেট তোমার হচ্ছে তোমার কার, অ্যান্সার হচ্ছে জুপিটার, 9 অ্যান্সার সি। নাম্বার 10-এ আসি, 10 নাম্বার। উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট অফ দ্য ইনার প্ল্যানেট? আমরা এই 8টা যে আমাদের মেজর প্ল্যানেট আছে, এই 8টা মেজর প্ল্যানেটকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ইনার প্ল্যানেট, একটা আউটার প্ল্যানেট। ইনার প্ল্যানেট মানে হচ্ছে তোমার যারা তোমার কিছুটা কাছে রয়েছে এবং যারা মূলত সলিড পার্টিকেলস দিয়ে তৈরি, তো সেই কারণে ইনার প্ল্যানেটকে আমরা আবার রকি প্ল্যানেট বা টেরেস্ট্রিয়াল প্ল্যানেটও বলি। তো যে ইনার প্ল্যানেট, সেই রকি প্ল্যানেট, সেই টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, প্রথম 4টে অর্থাৎ মার্কিউরি, ভেনাস, আর্থ এবং হচ্ছে মার্স, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, যারা ইনার প্ল্যানেট বা রকি প্ল্যানেট বা হচ্ছে তোমার টেরেস্ট্রিয়াল প্ল্যানেটের মধ্যে পড়ে। আউটার প্ল্যানেট বা জোভিয়ান প্ল্যানেট হচ্ছে পরের 4টে, অর্থাৎ জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন, অর্থাৎ বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 4জন পরে হচ্ছে আউটার প্ল্যানেট বা হচ্ছে তোমার জোভিয়ান প্ল্যানেটের মধ্যে, যারা মূলত গ্যাসিয়াস পার্টিকেলস দিয়ে তৈরি। তো দেখো কোশ্চেন কি বলেছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট অফ দ্য ইনার প্ল্যানেট। তাহলে ইনার প্ল্যানেট মানে প্রথম 4টে, এবং একটু আগে তোমাদেরকে বললাম সব থেকে আমাদের ফিফথ লার্জেস্ট প্ল্যানেট হচ্ছে আর্থ। তাহলে আর্থ যদি ফিফথ লার্জেস্ট হয় এবং আর্থ থেকে আমাদের শুরু হচ্ছে কি, মানে আর্থ হচ্ছে আমাদের ইনার প্ল্যানেটের মধ্যে পড়ছে, কারণ আগে যে 4জন আছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন, তারা পড়ছে আউটার প্ল্যানেটের মধ্যে। আর জুপিটার হচ্ছে সব থেকে লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট হচ্ছে স্যাটার্ন, থার্ড লার্জেস্ট ইউরেনাস, ফোর্থ লার্জেস্ট হচ্ছে নেপচুন। সুতরাং ফিফথ লার্জেস্ট যদি আর্থ হয়, আর যদি জিজ্ঞেস করে লার্জেস্ট ইনার প্ল্যানেট কোনটি, তার মানে অ্যান্সার আমার কি হবে, অ্যান্সার আমার হবে হচ্ছে আর্থ। সুতরাং 10-এর অ্যান্সার তোমার হবে হচ্ছে দিল্লি, আর্থ। আর্থ হচ্ছে সব থেকে তোমার ফিফথ লার্জেস্ট প্ল্যানেট, এবং তার মানে ফিফথ লার্জেস্ট প্ল্যানেট মানে লার্জেস্ট ইনার প্ল্যানেট। যদি জিজ্ঞেস করতো তোমার রেড প্ল্যানেট কাকে বলা হয়, তাহলে রেড প্ল্যানেট আমরা বলি হচ্ছে মার্সকে। শুধু রেড প্ল্যানেট নয়, রেড প্ল্যানেটের পাশাপাশি এই মার্সে দুটো মুন আছে, একটি ফোবোস এবং একটি ডিমোস, যে ডিমোসকে আমরা বলি হচ্ছে সব থেকে সোলার সিস্টেমের স্মলেস্ট ন্যাচারাল স্যাটেলাইট। মার্কিউরি থেকে বললামই একটু আগে কোশ্চেন আসে যে আমাদের সৌরজগতের সব থেকে কাছের গ্রহ কোনটি, বা সব থেকে স্মলেস্ট আমাদের সব থেকে ছোট গ্রহ অর্থাৎ স্মলেস্ট প্ল্যানেট সৌরজগতের কি আছে, বা সূর্যের সব থেকে কাছের গ্রহ কি আছে। তো অ্যান্সার তোমার হবে মার্কিউরি। তো সূর্যের সব থেকে কাছের গ্রহ বা সব থেকে সৌরজগতের ছোট গ্রহ মার্কিউরি অ্যান্সার হবে। ভেনাস তোমার কোশ্চেন আসতে পারে যে একমাত্র সৌরজগতের কোন গ্রহটি ইস্ট থেকে ওয়েস্টে রোটেট করে, পূর্ব থেকে পশ্চিমে রোটেট করে, বা হচ্ছে তোমার হটেস্ট প্ল্যানেট কোনটি। হটেস্ট প্ল্যানেট শুধু নয়, মর্নিং অ্যান্ড ইভিনিং স্টার, হটেস্ট প্ল্যানেট, বা আর্থের সব থেকে তোমার নিয়ারেস্ট প্ল্যানেট, বা আর্থের টুইন প্ল্যানেট, বা ভেলেট প্ল্যানেট, ব্রাইটেস্ট প্ল্যানেট, এগুলোর ক্ষেত্রে অ্যান্সার কিন্তু আমাদের ভেনাস হয়। তো খেয়াল রাখবে, তো আর্থ হচ্ছে ফিফথ লার্জেস্ট প্ল্যানেট, তো আর্থ ফিফথ লার্জেস্ট প্ল্যানেট মানে হচ্ছে তোমার আর্থ হচ্ছে সব থেকে লার্জেস্ট ইনার প্ল্যানেট। তাই লার্জেস্ট প্ল্যানেট বললে জুপিটার, সেকেন্ড লার্জেস্ট বললে হচ্ছে স্যাটার্ন, থার্ড লার্জেস্ট ইউরেনাস, ফোর্থ লার্জেস্ট হচ্ছে নেপচুন, ফিফথ লার্জেস্ট আর্থ। ফিফথ লার্জেস্ট আর্থ মানে হচ্ছে আর্থ হচ্ছে সব থেকে লার্জেস্ট ইনার প্ল্যানেট। খেয়াল রাখবে, তাহলে 10-এর অ্যান্সার তোমার হবে দিল্লি, আর্থ। 11 নম্বরে আসি। দেখো 11 নম্বর কি বলছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন।
তাহলে অপশন দেখো কি আছে, কালপাক্কম, তারাপুর, নারোরা এবং কোটা। তাহলে কালপক্কম অ্যাটমিক পাওয়ার স্টেশন যেটা আছে তামিলনাড়ু রাজ্যে, তাহলে কালপক্কম এবং কুদানকুলাম এই দুটোই আমাদের অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট প্রেজেন্ট অবস্থান করছে কোথায়, না তামিলনাড়ুতে। নারোরা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট অবস্থান করছে উত্তরপ্রদেশে বুলানদাসার ডিস্ট্রিক্টে। কোটা অ্যাকচুয়ালি একটা জায়গার নাম, ওখানে যে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টটা আছে তার নামটা হচ্ছে রাওয়াত ভাতা। তাহলে রাওয়াত ভাতা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট কোথায় আছে, অ্যান্সার তোমার হবে রাজস্থানে কোথায় আছে, কোটা ডিস্ট্রিক্টের কাছে আছে, চম্বল রিভার সাইডে। তাহলে বুঝতেই পারছো উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন, অ্যান্সার তোমার হবে হচ্ছে তারাপুর। যে তারাপুর অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টটি আছে তোমার মহারাষ্ট্রতে। তাহলে কালপক্কম তামিলনাড়ুতে আরেকটি পাওয়ার প্ল্যান্ট আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, তার নাম কুদানকুলাম। যে কুদানকুলামকে আমরা বলি ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট এবং ইয়াংগেস্ট অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। তারাপুর হচ্ছে মহারাষ্ট্র, যেটা ইন্ডিয়ার হচ্ছে ওল্ডেস্ট। নারোরা হচ্ছে উত্তরপ্রদেশের বুলানদাসার ডিস্ট্রিক্ট, গঙ্গা নদীর ধারে। এবং তোমার কোটা বলে অ্যাকচুয়ালি কোনো অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট নেই, কোটাতে একটা জায়গা, সেই জায়গাতে যে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টটা আছে তার নামটা হচ্ছে রাওয়াত ভাতা। কোন নদীর ধারে আছে জিজ্ঞেস করতে পারে, তাহলে অ্যান্সার তোমার হবে চম্বল। 11 অ্যান্সার তাহলে হবে বোম্বে, তারাপুর। নেক্সট কোশ্চেনে আসি, নাম্বার 12। দেখো, which of the following pair is correct in context of thermal power project? অর্থাৎ এই চারটের মধ্যে থার্মাল পাওয়ার প্রজেক্ট কারেক্ট কোনটা বলেছে, কারেক্ট। তাহলে দেখো কোরবা কি লেখা আছে, উত্তরপ্রদেশ। তাহলে কোরবা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু উত্তরপ্রদেশে নয়, কোরবা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু ছত্তিশগড়ে। রামাগুন্ডাম থার্মাল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আমাদের তেলেঙ্গানাতে। তালচের থার্মাল পাওয়ার প্ল্যান্ট আমাদের উড়িষ্যাতে। তো দেখো এখানে দেওয়া আছে কাওয়াস থার্মাল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে গুজরাটে। একদম এটা কারেক্ট। তার মানে কোরবা, আবার বলছি, কোরবা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কোরবা ইজ ফেমাস ফর থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো কোরবা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে আছে, অ্যান্সার তোমার হবে হচ্ছে ছত্তিশগড়ে আছে কোরবা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এখানে উত্তরপ্রদেশ লেখা আছে, তার মানে এটা ভুল আছে। রামাগুন্ডাম থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে তোমার তেলেঙ্গানাতে। তালচের থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে তোমার ওড়িশাতে। আর কাওয়াস থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে তোমার গুজরাটে। তো একমাত্র কাওয়াসটা ওকে আছে, ঠিক আছে, সুতরাং কারেক্ট বলেছে কোনটা, তাই 12 অ্যান্সার তোমার হবে দিল্লি, কাওয়াস থার্মাল পাওয়ার প্ল্যান্ট লোকেটেড ইন গুজরাট। চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা, নাম্বার 13। উইথ উইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার্স ইজ দ্য ওমকারেশ্বর প্রজেক্ট? ওমকারেশ্বর হচ্ছে একটি হাইডেল পাওয়ার প্রজেক্ট, হাইডেল পাওয়ার প্ল্যান্ট, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তাহলে এই ওমকারেশ্বর প্রজেক্টটা তোমার কোন রাজ্যে আছে, না মধ্যপ্রদেশে আছে ওমকারেশ্বর প্রজেক্ট। তো মধ্যপ্রদেশে আছে এবং কোন নদীর উপরে বলেছে, তো উইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার্স ইজ দ্য ওমকারেশ্বর প্রজেক্ট অ্যাসোসিয়েটেড? তাহলে ওমকারেশ্বর প্রজেক্ট কোন নদীর উপরে, চলো তাহলে আমরা অ্যান্সার দেখে নিই। অ্যান্সার হবে নর্মদা। এই ওমকারেশ্বর হাইডেল পাওয়ার প্রজেক্ট যেটা নর্মদা নদীর উপরে আছে কোন রাজ্যে, না মধ্যপ্রদেশে। চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি, নাম্বার 14। Which of the following two countries are divided by the POC Strait? POC Strait মানে পক প্রণালী, একদম ইজি কোশ্চেন। তাহলে পক প্রণালী দ্বারা বিভক্ত হচ্ছে তোমার কোন দুটি কান্ট্রি, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া মালদ্বীপস এবং ইন্ডিয়া শ্রীলঙ্কা। দেখো মলদ্বীপ তো হবে না, কারণ মলদ্বীপ আমাদের লাক্ষাদ্বীপ সাইড, অর্থাৎ তোমার ওয়েস্টের দিকে আরাবিয়ান সি সাইডে রয়েছে। পক প্রণালী আমাদের বে অফ বেঙ্গল সাইডে আছে, বে অফ বেঙ্গল এবং পক বের মাঝখানে পক স্ট্রেট, যেটা ডিভাইড করছে কাকে, না ইন্ডিয়া এবং তোমার শ্রীলঙ্কাকে। তাহলে 14 অ্যান্সার তোমার হবে দিল্লি, ইন্ডিয়া অ্যান্ড তোমার শ্রীলঙ্কা। 14 অ্যান্সার তোমার হবে দিল্লি, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু আমরা জানি প্রত্যেকেই তোমার ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে। ইন্ডিয়া শ্রীলঙ্কা কিন্তু ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে না, ইন্ডিয়া শ্রীলঙ্কা মেরিটাইম বাউন্ডারি শেয়ার করে। তো ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝখানে যে স্টেটটি আছে, যে প্রণালীটি আছে, তার নাম হচ্ছে তোমার পক স্ট্রেট। তো স্ট্রেট মানে আমরা জানি, স্ট্রেট মানে হচ্ছে একটা ন্যারো প্যাসেজ অফ ওয়াটার, যে ন্যারো প্যাসেজ অফ ওয়াটারটা দুটো ডিফারেন্ট ওয়াটার বডিকে কানেক্ট করে আর ল্যান্ডকে সেপারেট করে। ইন্ডিয়া শ্রীলঙ্কাকে সেপারেট করছে আর দুটো ডিফারেন্ট ওয়াটার বডিকে কানেক্ট করছে, বে অফ বেঙ্গলের সঙ্গে পক বেকে কানেক্ট করছে। তো সেই কারণে অ্যান্সার হবে 14 তোমার দিল্লি, ইন্ডিয়া এবং তোমার শ্রীলঙ্কা। চলো নেক্সট কোশ্চেনে আসি, নাম্বার 15। উইচ অফ দ্য ফলোইং পাস কানেক্টস মুম্বাই টু নাসিক? তাহলে মুম্বাই থেকে নাসিককে কানেক্ট করছে কে? তো দেখো অপশন কি দেওয়া আছে, থলঘাট, পালঘাট, সেনগোট্টা গ্যাপ আর ডিপার পাস। দেখো ডিপার পাস বা দীপু পাস এটা একবারেই হবে না, কারণ এই
দীপার পাস বা দীপু পাস আছে অরুণাচল প্রদেশে। যে পাঁচটা তিনটে কান্ট্রির মধ্যে তোমার ট্রাই জাংশন রয়েছে, যে পাঁচটা নিয়ে ইন্ডিয়া, চায়না এবং মায়ানমার। তো ইন্ডিয়া, চায়না, মায়ানমারের মধ্যে ট্রাই জাংশন আছে কোন পাস নিয়ে যদি কোশ্চেন করতো তাহলে অ্যান্সার হতো দীপু পাস বা ডিপার পাস, যেটা আছে কোথায়? অরুণাচল প্রদেশে। অপশান দেখো কি আছে, থলঘাট, পালঘাট, সেনকোট্টা। তাহলে মুম্বাই থেকে নাসিক মানে পুরোটাই আমার কভার করছে মহারাষ্ট্রতে। যদি অপশানগুলো দেখো, যেমন পালঘাট, তাহলে পালঘাট কোথায় আছে? পালঘাট আছে তোমার নীলগিরি আনাইমালাই হিলের মাঝখানে, কোচি থেকে কোয়েম্বাটুরকে কানেক্ট করছে, তার মানে কেরালা থেকে তামিলনাড়ুকে কানেক্ট করছে, তার মানে যার সঙ্গে মুম্বাই নাসিকের কোনো সম্পর্ক নেই। তাই ওয়েস্টার্ন ঘাটে সব থেকে সাউদার্ন মোস্ট মাউন্টেন গ্যাপ বা নীলগিরি আনাইমালাইয়ের মাঝখানে অবস্থান করছে কে? কোচি থেকে কোয়েম্বাটুরকে কানেক্ট করছে কে? বা কোচি পোর্টের সঙ্গে চেন্নাই পোর্টকে কানেক্ট করছে কে? এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হতো পালঘাট। সেনকোট্টা গ্যাপ, সেনকোট্টা গ্যাপ হচ্ছে যেটা তিরুবনন্তপুরম থেকে মাদুরাইকে কানেক্ট করে। তো সেই তিরুবনন্তপুরম থেকে মাদুরাইকে কানেক্ট করে হচ্ছে সেনকোট্টা গ্যাপ। তার মানে সেনকোট্টা গ্যাপও এখানে অ্যান্সার হবে না, তার মানে অ্যান্সার হবে হচ্ছে থলঘাট, যেটি মুম্বাই থেকে নাসিককে কানেক্ট করছে। তো 15-এর অ্যান্সার তোমার হবে এ, থলঘাট। খেয়াল রাখবে। তো এইভাবে মাউন্টেন পাসেসগুলো ভালো করে দেখতে হবে, সেটা শুধুমাত্র সাউথ ইন্ডিয়া নয়, নর্থ ইন্ডিয়া বা নর্থ ইস্ট বা নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে যে মাউন্টেন পাসেসগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। নাম্বার 16 আসি, 16। পীরপাঞ্জাল রেঞ্জ ইন দ্য হিমালয়াস ইজ আ পার্ট অফ। পীরপাঞ্জাল রেঞ্জ কোন হিমালয়ের পার্ট? শিবালিক, ট্রান্স, সেন্ট্রাল এবং তোমার লেজার হিমালয়া। তো দেখো পীরপাঞ্জাল আমাদের পড়ছে, শুধু পীরপাঞ্জাল নয়, পীরপাঞ্জাল আছে জম্মু কাশ্মীরের, কিছুটা হিমাচল প্রদেশও আছে। হিমাচল প্রদেশে ধওলাধর, হিমাচল প্রদেশে ধওলাধর, পীরপাঞ্জাল আছে জম্মু কাশ্মীর, কিছুটা হিমাচল প্রদেশ। নেপালের মহাভারত বা উত্তরাখণ্ডের হচ্ছে তোমার মুসৌরি বা নাকটিব্বা, এইগুলো প্রত্যেকটাই কিন্তু পার্ট অফ হিমাচল হিমালয়া বা হচ্ছে লেজার হিমালয়া বা হচ্ছে মিডিল হিমালয়া বা লোয়ার হিমালয়া। তার মানে অ্যান্সার বুঝতেই পারছো কি হবে, পীরপাঞ্জাল রেঞ্জ কোন হিমালয়ের পার্ট? না লেজার হিমালয়ের পার্ট। যদি লেজার হিমালয় অপশন না থাকতো তাহলে অ্যান্সার হতে পারতো হিমাচল হিমালয়া বা হচ্ছে মিডিল হিমালয়া বা হচ্ছে তোমার লোয়ার হিমালয়া হতে পারতো। ট্রান্স হিমালয় মানে যেটা হিমালয়ের আগে উৎপত্তি হয়েছে, তো হিমালয়ের আগে উৎপত্তি হয়েছে তোমার অর্থাৎ যারা কারাকোরাম, লাদাখ, জাস্কার বা কৈলাস, এরা হচ্ছে পার্ট অফ ট্রান্স হিমালয়া। সেন্ট্রাল হিমালয়া মেনলি আমরা নেপাল হিমালয়কে বলে থাকি। তো এখানে আমার অ্যান্সার হবে পীরপাঞ্জাল রেঞ্জ হচ্ছে কার মধ্যে? না লেজার হিমালয়ের মধ্যে পড়ছে, যেটাকে আমরা আবার হিমাচল হিমালয়া বা হচ্ছে লোয়ার হিমালয়া বা আমরা মিডিল হিমালয় বলে থাকি। তো 16-র অ্যান্সার তোমার হবে দিল্লি। খেয়াল রাখবে শুধু পীরপাঞ্জাল নয়, ধওলাধর, মুসৌরি, নাকটিব্বা, মহাভারত প্রত্যেকেই কিন্তু পার্ট অফ লেজার হিমালয়া। চলো নেক্সট কোশ্চেনে আসি, নাম্বার 17। দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো অপশান কি দেওয়া আছে, দোদাবেতা, আনামুদি, মহেন্দ্রগিরি অ্যান্ড ইয়ারকুথ। তো দেখো অপশানে হচ্ছে দোদাবেতা, যে দোদাবেতাকে আমরা হাইয়েস্ট পিক অফ নীলগিরি হিল বলি। তো হাইয়েস্ট পিক অফ নীলগিরি হিল কোশ্চেন করলে অ্যান্সার হতো দোদাবেতা, যেটা তামিলনাড়ু রাজ্যে রয়েছে এই দোদাবেতা পিকটি। মহেন্দ্রগিরি, মহেন্দ্রগিরি হচ্ছে পার্ট অফ ইস্টার্ন ঘাট, উড়িষ্যা রাজ্যে রয়েছে, যে ইস্টার্ন ঘাটকে আমরা মালায়াদ্রি বলি। তো হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট ইন ওড়িশা বা হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ মালায়াদ্রি ইন ওড়িশা? তখন অ্যান্সার তোমার হতো মহেন্দ্রগিরি। এখানে সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, পেনিনসুলার ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, আনাইমালাই হিলের হাইয়েস্ট পিক বা ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক, যেহেতু আনাইমালাই হিল পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট সেই কারণে আনাইমালাই হিলের হাইয়েস্ট পিক জিজ্ঞেস করুক, ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক জিজ্ঞেস করুক, সাউথ ইন্ডিয়া বা পেনিনসুলার ইন্ডিয়ার হাইয়েস্ট পিক জিজ্ঞেস করুক, অ্যান্সার তোমার হবে আনামুদি। যে আনামুদি পিকটা আছে আমাদের ভারতবর্ষে কেরালা রাজ্যে। তাহলে আনামুদি কোন রাজ্যে আছে কোশ্চেন করতে পারে, কেরালা। কার হাইয়েস্ট পিক? আনাইমালাই হিল বা ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক, যেটাকে আমরা সাউথ ইন্ডিয়া বা পেনিনসুলার ইন্ডিয়ার অ্যাজ আ হাইয়েস্ট পিক বলে থাকি। তাহলে 17-র অ্যান্সার তোমার হবে বোম্বে, আনামুদি। আমরা নেক্সট কোশ্চেনে আসি। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য ওয়েস্ট কোস্ট প্লেন ইজ কল্ড। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য ওয়েস্ট কোস্টাল প্লেন। ওয়েস্ট কোস্টাল প্লেনের সব থেকে সাউদার্ন পার্টে তোমার কোন কোস্টটা পড়ছে? কঙ্কন, করমণ্ডল, কানাডা, মালাবার। দেখো এই অপশানগুলোর মধ্যে একমাত্র করমণ্ডল কোস্টটা কিন্তু ওয়েস্ট কোস্ট নয়, ইস্ট কোস্টের মধ্যে পড়ছে। কঙ্কন কোস্ট সব থেকে যদি এখানে সাউদার্ন পার্ট না বলে নর্দার্ন পার্ট বলতো, যে নর্দার্ন পার্ট অফ দ্য ওয়েস্ট কোস্টাল প্লেন, তাহলে কিন্তু অ্যান্সার হতো আমার কঙ্কন কোস্ট। কঙ্কন কোস্টের পরে ওয়েস্ট কোস্টের
নিচে যে পার্টটা আছে সেটা কানাড়া কোস্ট বা হচ্ছে আমরা কর্ণাটকা কোস্ট বা কান্নাথ কোস্ট আমরা বলে থাকি, অর্থাৎ সব থেকে সাউদার্ন পার্ট অফ দ্য ওয়েস্ট কোস্টাল প্লেন, যেটা অ্যান্সার তোমার হবে কেরালা রাজ্যের আমাদের মালাবার কোস্ট, অর্থাৎ 18 অ্যান্সার তোমার হবে দিল্লি মালাবার কোস্ট। চলো নেক্সট আমরা কোশ্চেন আসি, নাম্বার 19। Which of the following are separated by a 10 degree channel? কম্পিটিটিভ ডোমেনের খুব কমন একটি কোশ্চেন, যে 10 ডিগ্রি চ্যানেল সেপারেট করছে কাকে। তাহলে 10 ডিগ্রি চ্যানেল সেপারেট করছে তোমার কাকে, অপশন দেখো লাক্ষাদ্বীপ অ্যান্ড মালদ্বীপ। 10 ডিগ্রি চ্যানেল সেপারেট করছে আন্দামান নিকোবরের পার্টের কোনো দুটো আইল্যান্ডকে। তাহলে লাক্ষাদ্বীপ মালদ্বীপ হবে না, মিনিকয় মালদ্বীপ হবে না, বা কাবারাত্তি মিনিকয় কিন্তু হবে না, কারণ এগুলো প্রত্যেকটাই পার্ট অফ হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড। তাহলে এখানে একটাই অপশান আছে যেটা অ্যান্সার হবে 19 বোম্বে আন্দামান নিকোবর। তাহলে আন্দামান নিকোবর বলুক বা সাউথ আন্দামানকে বা তোমার হচ্ছে লিটল আন্দামানকে কার নিকোবর থেকে সেপারেট করছে বলুক, অ্যান্সার তোমার হবে হচ্ছে এই 10 ডিগ্রি চ্যানেল। তো অ্যান্সার তোমার হবে হচ্ছে এই 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল সেপারেট করছে শুধুমাত্র আন্দামান নিকোবর নয়, আন্দামান নিকোবর বলতে পারে কোশ্চেনে, বা বলতে পারে হচ্ছে তোমার লিটল আন্দামানকে কার নিকোবর থেকে সেপারেট করছে কে। তো লিটল আন্দামান কার নিকোবর বলুক, আন্দামান নিকোবর বলুক, সেপারেটেড বাই হবে আন্দামান নিকোবর আইল্যান্ড। অ্যান্সার হবে আন্দামান নিকোবর আইল্যান্ড। দেখো অপশন কি কি আছে, মিনিকয় আর মালদ্বীপ। তো মিনিকয়কে মালদ্বীপ থেকে সেপারেট করছে কে, বা লাক্ষাদ্বীপকে মালদ্বীপ থেকে সেপারেট করছে কে, এর অ্যান্সার কিন্তু একটাই হবে। তো মিনিকয়কে মালদ্বীপ থেকে সেপারেট করছে, বা লাক্ষাদ্বীপকে মালদ্বীপ থেকে সেপারেট করছে তোমার কত ডিগ্রি চ্যানেল, না 8 ডিগ্রি চ্যানেল। তাহলে 8 ডিগ্রি চ্যানেল যদি এখানে কোশ্চেন করতো, তাহলে এখানে কিন্তু অ্যান্সার হতে পারতো তোমার মিনিকয় অ্যান্ড মালদ্বীপ বা লাক্ষাদ্বীপ অ্যান্ড মালদ্বীপ। তাহলে সেক্ষেত্রে আমার কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হতো, বা দুটো অপশানে কিন্তু একসাথে থাকবে না। তো এমনিতে লাক্ষাদ্বীপ অ্যান্ড মালদ্বীপ বা মিনিকয় অ্যান্ড মালদ্বীপ বোথ আর সেপারেটেড বাই 8 ডিগ্রি চ্যানেল। চলো নেক্সট কোশ্চেনে আসি। তো 19-এর অ্যান্সার আমার বোম্বে হবে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। চলো 20। টিক ফরেস্ট আর ফাউন্ড ইন উইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া? টিক ফরেস্ট মানে সেগুন কাঠের বনভূমি। তাহলে ভারতবর্ষের সেগুন কাঠের বনভূমি জন্য বিখ্যাত বা হচ্ছে তোমার খুব ফেমাস কোন রাজ্যটি? যেমন কোশ্চেন আসে যে স্যান্ডালউড চন্দন গাছের জন্য ভারতবর্ষের কোন রাজ্য বিখ্যাত, না তোমার কর্ণাটকা, বা শাল গাছের জন্য ভারতবর্ষের কোন রাজ্য বিখ্যাত, মধ্যপ্রদেশ। ঠিক সেইভাবেই টিক ফরেস্ট সেগুন কাঠের বনভূমির জন্য বিখ্যাত ভারতবর্ষের কোন রাজ্য? এটিও খুব কমন একটি কোশ্চেন কম্পারেটিভ ডোমেনের, অনেকবার অনেক পরীক্ষায় কোশ্চেনটি এসছে। তো 20-র অ্যান্সার তোমার হবে মধ্যপ্রদেশ। যেহেতু টিক ফরেস্ট হচ্ছে একটি তোমার ডেসিডুয়াস ফরেস্ট, ডেসিডুয়াস মিন্স পর্ণমোচী অরণ্য, অর্থাৎ যে সমস্ত গাছের পাতা শীতকালে তোমার ঝরে যায় আবার বর্ষাকালে নতুন করে জন্মায়, তাকে আমরা ডেসিডুয়াস ফরেস্ট বলি। তো টিক যেহেতু সেগুন কাঠ যেহেতু একটি তোমার পর্ণমোচী বা ডেসিডুয়াস ফরেস্টের মধ্যে পড়ছে, তো সেই কারণে ডেসিডুয়াস আমরা বিশেষ করে দেখতে পাবো হচ্ছে তোমার মধ্যপ্রদেশের পার্টে, যেখানে আমরা টিক ফরেস্ট সেগুন কাঠের বনভূমি সব থেকে তোমার বেশি দেখতে পাই। তো 20-র অ্যান্সার তোমার হবে বোম্বে মধ্যপ্রদেশ। 21 দেখো নেক্সট। উইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং রক্স ডাজ নট বিলং টু দ্য সেম গ্রুপ? সেম গ্রুপের মধ্যে পড়ছে না। দেখো অপশান কি আছে, শেল, লাইমস্টোন, স্লেট এবং মার্স্টোন। তাহলে সেম গ্রুপের মধ্যে পড়ছে না কোনটা? ভালো করে যদি অপশানগুলো দেখো তাহলে দেখতে পাবে স্যান্ডস্টোন, লাইমস্টোন, শেল এগুলো প্রত্যেকেই কিন্তু এক একটা তোমার সেডিমেন্টারি রক, অর্থাৎ বাংলায় বললে পাললিক শিলার উদাহরণ। তাহলে স্যান্ডস্টোন বলো, লাইমস্টোন বলো, শেল বলো, এরা প্রত্যেকেই কিন্তু আমার পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্সের এক্সাম্পল। একমাত্র স্লেট, অর্থাৎ ছোটোবেলায় আমরা যখন হাতে খড়ি দিতাম, সেই হাতে খড়ির টাইমে আমরা স্লেট ব্যবহার করতাম, তো সেই স্লেটটা কিন্তু একটি তোমার সেডিমেন্টারি রক্স নয়, ইগনিয়াস রক নয়, অর্থাৎ আগ্নেয় শিলা নয়, পাললিক শিলা নয়। এই স্লেটটা কিন্তু একটি তোমার রূপান্তরিত শিলা, মানে হচ্ছে তোমার মেটামরফিক রক্স। তাহলে কার রূপান্তরিত রূপ, না মার্স্টোন, অর্থাৎ মার্স্টোন বা হচ্ছে এই শেলের রূপান্তরিত রূপ হচ্ছে তোমার স্লেট। তাহলে স্লেট হচ্ছে একটি রূপান্তরিত শিলা বা হচ্ছে তোমার মেটামরফিক রক। বাকি যেগুলো দেওয়া আছে শেল, লাইমস্টোন বা স্যান্ডস্টোন, সেগুলো কিন্তু এক একটা প্রত্যেকেই কিন্তু পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্সের এক্সাম্পল। তো সেই কারণে এখানে অ্যান্সার তোমার স্লেট হবে, যে স্লেটটা হচ্ছে মেটামরফিক রক। কার মেটামরফস রূপ, না অ্যান্সার তোমার হবে মার্স্টোন বা হচ্ছে শেলেরই রূপান্তরিত রূপ হচ্ছে তোমার স্লেট। তাহলে 21-এ অ্যান্সার তোমার হবে সি, স্লেট। চলো নেক্সট কোশ্চেনে আসি, নাম্বার 22।
ইউরেনিয়াম ইজ মাইন্ড অ্যাট জাডুগুডা ইন। এই জাডুগুডা হচ্ছে একটি বিখ্যাত তোমার মাইন, বিখ্যাত খনি। কোন মিনারেলসের জন্য যদি জিজ্ঞেস করতো তাহলে অ্যান্সার হতো ইউরেনিয়াম। যে জাডুগুডা মাইনটি বা জাডুগুডা জায়গাটি কিসের জন্য বিখ্যাত? না ইউরেনিয়ামের জন্য বিখ্যাত। অনেকবার এই কোশ্চেনটি এসছে আমাদের পিএসসি এক্সামে, যে জাডুগুডা মাইনটি ভারতবর্ষের কোন রাজ্যে আছে? তো জাডুগুডা মাইনটি আছে ভারতবর্ষের ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডে জাডুগুডা ফেমাস ফর ইউরেনিয়াম। তাহলে কেন এতবার পিএসসি এই কোশ্চেনটি দিয়ে থাকে? তার কারণ হচ্ছে এই জাডুগুডা হচ্ছে ইউরেনিয়ামের ফার্স্ট মাইন। তো প্রথম মাইন হচ্ছে জাডুগুডা, যেটা ইউরেনিয়ামের। তো যদি জিজ্ঞেস করতে ইউরেনিয়ামের ফার্স্ট মাইন কোন রাজ্যে অবস্থিত বা ইউরেনিয়ামের ফার্স্ট মাইনের নাম কি, তাহলেও কিন্তু অ্যান্সার হতো এই ঝাড়খণ্ড রাজ্যের জাডুগুডা মাইন। তাই জাডুগুডা ফেমাস ফর হচ্ছে ইউরেনিয়াম। কোন রাজ্যে আছে? না ঝাড়খণ্ডে আছে। চলো নেক্সট, যেটা তোমার ইউরেনিয়ামের ফার্স্ট মাইন। তাহলে 22-এর অ্যান্সার তোমার হবে সি, ঝাড়খণ্ড। চলো আমরা 23-এ আসি। Which state in India has the highest population density according to the 2011 census? তো লাস্ট 2011 সেন্সাস হয়েছে, সেই 2011 সেন্সাস অনুযায়ী আমাদের সব থেকে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি অর্থাৎ জনঘনত্ব, ভারতবর্ষে সব থেকে জনঘনত্ব কোন রাজ্যে বেশি? অপশান দেখো কি আছে, বিহার, ওয়েস্ট বেঙ্গল, কেরালা, উত্তরপ্রদেশ। তাহলে জনঘনত্ব 2011 সালে সেন্সাসের রেসপেক্টে সব থেকে বেশি কোন রাজ্যে? না অ্যান্সার তোমার হবে হচ্ছে বিহারে। এবং বিহারের পরে সেকেন্ড হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তার মানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পপুলেশন ডেন্সিটি রেসপেক্টে সেকেন্ড, পপুলেশনের রেসপেক্টে হচ্ছে ফোর্থ, আর এরিয়া রেসপেক্টে হচ্ছে 13। তাহলে পপুলেশন রেসপেক্টে শুধু পপুলেশন ওয়াইজ যদি জিজ্ঞেস করতো ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত, তাহলে ফোর্থ হবে। ডেন্সিটি ওয়াইজ যদি জিজ্ঞেস করে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত, সেকেন্ড হবে। আর এরিয়া ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত, 13th হবে। এগুলো খেয়াল রাখবে। তাহলে 23-এর অ্যান্সার তোমার হবে বিহার। ভারতবর্ষের সব থেকে জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? অ্যান্সার তোমার হবে বিহার। আর সেকেন্ড কোনটি? ওয়েস্ট বেঙ্গল। কিন্তু জনসংখ্যার বিচারে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত? ফোর্থ। আর এরিয়া রেসপেক্টে তোমার ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত? 13। 23-এর অ্যান্সার তোমার হবে এ, বিহার। চলো নেক্সট কোশ্চেনে আসি, 24। Which of the following mountain passes in situated in the state of উত্তরাখণ্ড? তাহলে এই উত্তরাখণ্ডে ভারতবর্ষের কোন মাউন্টেন পাসেসটা রয়েছে এই চারটের মধ্যে? দেখো অপশন কি দেওয়া আছে, বারালাচলা পাস, মাংসাধুরা পাস, নাথুলা পাস এবং তোমার বমডিলা পাস। বারালাচলা পাস, মাংসাধুরা পাস, নাথুলা এবং বমডিলা। এই বমডিলা বা হচ্ছে তোমার খুবই বিখ্যাত একটি মাউন্টেন পাস, যেটা আমাদের ভারতবর্ষে রয়েছে কোন রাজ্যে? না অরুণাচল প্রদেশ। তাহলে বমডিলা উত্তরাখণ্ডে নেই, বমডিলা আছে অরুণাচল প্রদেশে। সিকিমের সিল্ক রুট বলা হয় কাকে? না এই নাথুলাকে। সুতরাং নাথুলা মাউন্টেন পাসটি কোথায় আছে? না সিকিমে রয়েছে। বারালাচলা তোমার মাউন্টেন পাস, যে মাউন্টেন পাসটি রয়েছে তোমার হিমাচল প্রদেশে। তার মানে বারালাচলা হচ্ছে হিমাচল প্রদেশ, নাথুলা হচ্ছে সিকিম, বমডিলা হচ্ছে অরুণাচল প্রদেশ। তার মানে অ্যান্সার হবে মাংসাধুরা পাস, যে মাংসাধুরা পাসটা তোমার উত্তরাখণ্ডে আছে, যে মাংসাধুরা পাসটা উত্তরাখণ্ড টিবেটকে কানেক্ট করে। তো উত্তরাখণ্ড টিবেটকে কানেক্ট করছে এই মাংসাধুরা পাস, যেটা উত্তরাখণ্ড রাজ্যে আছে। তাহলে 24-এর অ্যান্সার তোমার হবে বোম্বে মাংসাধুরা পাস। চলো নেক্সট কোশ্চেন আমরা আসি, নাম্বার 25। দ্য শর্টেস্ট ডে লেন্থ দ্যাট অকার্স ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ার আমরা একটু আগে তোমাদেরকে বললাম যে ল্যাটিটিউডনাল ওয়াইজ আমরা কোন হেমিস্ফিয়ারে আছি? না নর্দার্ন হেমিস্ফিয়ার। এই নর্দার্ন হেমিস্ফিয়ারে এখন আমাদের কি হচ্ছে, যেহেতু এখন তোমার ডিসেম্বর মাস, শীতকাল, সুতরাং এখন দেখবে তাড়াতাড়ি তোমার সূর্যাস্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ দিনের দৈর্ঘ্য আস্তে আস্তে কী হয়েছে, কমে গেছে, রাতের দৈর্ঘ্য তোমার বেড়ে গেছে। সূর্যোদয় খুব দেরিতে হচ্ছে এবং সূর্যাস্ত খুব তাড়াতাড়ি হচ্ছে। তাই এই কোশ্চেনটা কিন্তু দেখো এখানে সেরকমই কিছু বলেছে, যে দ্য শর্টেস্ট ডে লেন্থ দ্যাট অকার্স ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। অর্থাৎ উত্তর গোলার্ধে সব থেকে শর্টেস্ট ডে, দিনের দৈর্ঘ্য সব থেকে কম হবে, রাতের দৈর্ঘ্য সব থেকে বেশি হবে কোন দিনে? সুতরাং তার মানে যদি কোশ্চেন করে যে শর্টেস্ট ডে অ্যান্ড লংগেস্ট নাইট ইন নর্দার্ন হেমিস্ফিয়ার, তার মানে শর্টেস্ট ডে অ্যান্ড লংগেস্ট নাইট মানে উইন্টার সলস্টিক্স। তার মানে নর্দার্ন হেমিস্ফিয়ারে উইন্টার সলস্টিক্স কবে হয়? নর্দার্ন হেমিস্ফিয়ারে শর্টেস্ট ডে অ্যান্ড লংগেস্ট নাইট কবে হয়? তার অ্যান্সার কিন্তু একটাই হবে। তাহলে কোনটা হবে? দেখো অপশান দেখো, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 22শে নভেম্বর, 22শে ডিসেম্বর। তো দেখো আমরা মোটামুটি জানি আমাদের শীতকাল মানে হচ্ছে তোমার এই মিড ডিসেম্বরের পর থেকে একদম জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। সুতরাং তার মানে এখানে অ্যান্সার তোমার হবে কোনটা? না 22শে ডিসেম্বর। তাহলে এই 22শে ডিসেম্বরকে আমরা বলি উত্তর গোলার্ধের নর্দার্ন হেমিস্ফিয়ারের উইন্টার সলস্টিক্স। তার মানে উত্তর গোলার্ধে
তোমার নর্দার্ন হেমিস্ফিয়ারে উইন্টার সলস্টিস কবে হয়, বা যদি কোশ্চেন করে যেমন এখানে লিখে দেওয়া হয়েছে যে শর্টেস্ট ডে অ্যান্ড লংগেস্ট নাইট কবে হয়, তখন কিন্তু অ্যান্সার তোমার হবে নর্দার্ন হেমিস্ফিয়ার রেসপেক্টে 22শে ডিসেম্বর। এই 22শে ডিসেম্বরটা যখন আমাদের এখানে উইন্টার সলস্টিক্স, আমাদের এখানে যখন শর্টেস্ট ডে এবং লংগেস্ট নাইট, তখন কিন্তু দক্ষিণ গোলার্ধে অর্থাৎ তোমার সাউদার্ন হেমিস্ফিয়ারে কিন্তু সেই সময় কিন্তু এই 22শে ডিসেম্বরটাকে আমরা বলি সামার সলস্টিক্স। তার মানে নর্দার্ন হেমিস্ফিয়ারে যেটা উইন্টার সলস্টিক্স 22শে ডিসেম্বর, সেই 22শে ডিসেম্বরটাই তাহলে দক্ষিণ গোলার্ধে কী হবে, সামার সলস্টিক্স হবে। 21শে মার্চকে আমরা বলি হচ্ছে ভার্নাল ইকুইনক্স বা হচ্ছে তোমার স্প্রিং ইকুইনক্স, যেটাকে আমরা বলি হচ্ছে মহাবিষুব। তাহলে মহাবিষুব বা ভার্নাল বা স্প্রিং ইকুইনক্স কবে হয়, অ্যান্সার তোমার হতো 21শে মার্চ। অটোমনাল ইকুইনক্স বা জলবিষুব কবে হয়, 23শে সেপ্টেম্বর। আর যেটা বললামই তোমাদেরকে যে তোমার উত্তর গোলার্ধের উইন্টার সলস্টিক্স বা উত্তর গোলার্ধে তোমার দিনের দৈর্ঘ্য কম রাতের দৈর্ঘ্য বেশি কবে, 22শে ডিসেম্বর। তার মানে 22শে ডিসেম্বরটা দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কী হবে, সামার সলস্টিক্স। তাহলে উত্তর গোলার্ধে সামার সলস্টিক্স কবে হয়, 21শে জুন। তার মানে 21শে জুনটা দক্ষিণ গোলার্ধে কী হবে, উইন্টার সলস্টিক্স। তো এইভাবে ডেটগুলোকে খেয়াল রাখবে, ডেট থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন খুব দেয়। তো 25শে অ্যান্সার তোমার হবে দিল্লি, তার মানে 22শে ডিসেম্বর। তো আজকে আমাদের ক্লাস এই অবধি থাকবে। আশা করি তোমাদের ভালো লাগলো। প্রত্যেকটা কোশ্চেনের শুধুমাত্র অ্যান্সার জানা নয়, সেই কোশ্চেন থেকে আর কি কি কোশ্চেন হতে পারে সেই প্রত্যেকটাই কিন্তু তোমার পয়েন্ট ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো এরকমই আমরা আরও ক্লাস নিয়ে আসবো এই ফুড এসআই বা মিসলেনিয়াস বা তোমার ক্লার্কশিপের ওপরে। তো তোমরা প্রত্যেক দিন এই ক্লাসগুলোকে ফলো করো আমাদের এই রাইস পার্ট বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের জন্য থ্যাংক ইউ।
নমস্কার, আমি আনন্দ মণ্ডল। আমি 2020 WBCS মেন্সে ডিএসপি হিসেবে সিলেক্টেড হয়েছি। আমার র্যাঙ্ক 17। তো আমি এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি, এটা পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের অন্তর্গত, গ্রামের নাম বালিডাঙ্গা। তো আমি 2018 সালে গ্র্যাজুয়েশন করে 18-র শেষের দিকে আমি প্রিপারেশন স্টার্ট করি। তো যেহেতু আমি একদম প্রত্যন্ত গ্রাম থেকে আসছি, তো সেখানে সেই পড়ার পরিবেশ বা প্রিপারেশন নেব সেরকম একটা প্ল্যাটফর্ম আমার ছিল না। তো সেই মুহূর্তে আমার একটা প্ল্যাটফর্মের দরকার ছিল, এবং যেহেতু আমি ক্লাস 10-11 থেকে স্বপ্ন দেখেছি আমি ডিএসপি হব, তো সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমাকে স্বপ্নটা এতটাই তীব্র ছিল যে আমার যেন তেন প্রকারে যতই কষ্ট হোক আমাকে স্বপ্ন পূরণ করতেই হবে। তো এই মুহূর্তে আমি প্রিপারেশন যখন স্টার্ট করি, বিগিনিংয়ে আমি খুব একটা কী করব বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু অনেক খোঁজখবর নেওয়ার পরে আমি রাইসে ভর্তি হই, এবং রাইসে ভর্তি হওয়ার পরে এখানে প্রিপারেশন স্টার্ট করি। কিন্তু এখানে যে প্রিপারেশন নেওয়ার জন্য ভর্তি হব সেই ক্যাপাবিলিটি আমাদের ছিল না। তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে যেটুকু জমি ছিল বিক্রি করেছি, মা বাবাও অনেক কষ্ট করে মাঠে কাজ করে বা যেমন করে লেবার করে তো পড়াশোনা করিয়েছে এবং ফিস জমা দিয়েছে। তো সেভাবে পড়াশোনা চালিয়েছি। তো আজকে এই কষ্ট এবং পরিশ্রম এবং এই রাইসের যে এই সাপোর্ট, এই কারণে আজকে আমি নিজেকে একজন সফল ডিএসপি হিসাবে দেখছি। তো এবার আমি আমার জার্নিটা শেয়ার করতে চাই কিছুটা, যে কীভাবে আমি ডিএসপি হলাম একটা সাধারণ একটা ছেলে থেকে। তো আমি ক্লাস 10-11 থেকে স্বপ্ন থেকে ডিএসপি হব। তো যেহেতু আমি গ্রামে পরিবেশটা পাইনি, আমি চলে এসেছি এখানে, এসে পড়াশোনা স্টার্ট করি। বিগিনিংয়ে যখন স্টার্ট করছি কত সমস্যা, কী পড়বো কীভাবে পড়বো কিছু বুঝতে পারছি না। এবার যখন দেখছি এত হিউজ সিলেবাস, কখনো কখনো দেখছি ফিজিক্স পারছি না, কেমিস্ট্রি পারছি না, কখনো দেখছি বায়ো পারছি না, কখনো দেখছি ম্যাথে সমস্যা হচ্ছে। তো এই দিক থেকে ওভারঅল মনে হচ্ছে যেন এই সাবজেক্টটা বাদ দেবো, কখনো মনে হচ্ছে ওটা বাদ দেবো, কখনো মনে হচ্ছে আমার দ্বারা হবে না। এরকম হঠাৎ করে মনে হয়েছিল যে হয়তো কঠিন হয়ে যাবে। কিন্তু কঠিন হয়ে যাবে এটা জেনেছি, কিন্তু হাল ছেড়ে দেবো এই মেন্টালিটি কখনো আসেনি। ফিজিক্সে যেমন যদি কিছু সমস্যা হয়েছে, যদি দেখেছি একটা দুটো চ্যাপ্টার আমি পারিনি, আমি সেই পার্টিকুলার চ্যাপ্টারটা বাদ দিয়েছি। বায়োতেও সেম, কেমিস্ট্রিতেও সেম, ম্যাথেও সেম। কিন্তু আমি কখনো ভাবিনি যে এইটার জন্য আমার চাকরি আটকে যাবে। তো যখন আমার যদি কোনো দুর্বলতা থেকে যে কোনো সাবজেক্টে, আমার যেমন ফিজিক্সে দুর্বলতা যদি থাকে বা সায়েন্স পেপারে যদি দুর্বলতা থাকে, আমি ওর সঙ্গে যে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা আছে ওটাতে জোর দিয়েছি। যদি আমার ম্যাথে দুর্বলতা থাকে আমি জিআইতে জোর দিয়েছি, হিস্ট্রিতে জোর দিয়েছি। তো এইভাবে আমি কিন্তু মেকআপ করেছি। আমি একটাকে ছেড়েছি, তার পরিবর্তে একটাকে ধরে বা একটাকে দিয়ে মেকআপ করেছি, পুরোটাকে কম্পেনসেট করেছি। তো এইভাবে আমি কিন্তু ওভারঅল স্কোরটা করেছি। আর এখানে একটা মিথ আছে যে এই সাবজেক্টে এত পেতে হবে অত পেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। অ্যাজ সাচ ব্যাপার আমি অন্তত ফিল করিনি, কারণ আমার ওভারঅল মার্কস যদি আমি মেন্সের কথা বলি বা প্রিলির কথাই বলি, প্রিলিতে আমার 130 থেকে 40-এর মধ্যে থাকলেই হবে, মেন্সে আমার 1000 থেকে 1100-এর মধ্যে থাকলেই হবে। তো এই রেঞ্জে আমাকে পৌঁছাতে হবে। আমি কোত্থেকে কোন সাবজেক্ট থেকে কীভাবে মার্কস তুলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোনো একটা সাবজেক্টে খারাপ হতেই পারে, কিন্তু সেটাকে আমার মেকআপ দিতে হবে। আরেকটা যেটা সমস্যা আমাদের অনেকেরই হয়, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ যে পার্টটা, ডেসক্রিপটিভ পার্টটা আমরা অনেকেই অ্যাভয়েড করি। বাংলা হোক ইংলিশ হোক, আমরা এমসিকিউ পেপারটার উপর এতটা জোর দিয়ে ফেলি যে এগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের যে ডেসক্রিপটিভ পেপার আছে ভুলে যাই। তো সেই ক্ষেত্রে ডেসক্রিপটিভটা লেখা প্র্যাকটিস করি না, নিউজ পেপার পড়ি না, স্যারদেরকে দিয়ে চেক করাই না। তো এটা একটা সমস্যা। তো আমি বলবো যেমন অবজেক্টিভের গুরুত্ব আছে, ডেসক্রিপটিভের গুরুত্বও আছে। অবজেক্টিভের জন্য তো আজকে চাকরি এমন একটা জায়গায় চলে এসছে, এত সোর্স এত মেটেরিয়াল, অবজেক্টিভ কিন্তু মোরাললেস সবাই মোটামুটি 550-500 পেয়ে যাচ্ছে। কিন্তু ডেসক্রিপটিভের জায়গায় যদি এই 500-550-তে না পৌঁছানো যায়, ডেসক্রিপটিভ এবং অপশনাল মিলিয়ে, তাহলে কিন্তু গ্রুপ এবিতে সিলেকশন পাওয়াটা খুব চাপের। তো আমি বলবো দুটোকেই সমানভাবে গুরুত্ব দাও। দ্বিতীয়ত যেটা হয়, প্রিপারেশন নেওয়ার সময় অনেক সমস্যা আসে। কারো ইকোনমিক হতে পারে, কারো ফিনান্সিয়াল পারিবারিক হতে পারে, কারো ব্যক্তিগত হতে পারে, মেন্টাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, ফ্যামিলি প্রেশার থাকতে পারে, কেউ জব করতে পারে। তো সমস্যা সবারই থাকবে, সবারই সমস্যা আছে, এক একজনের সমস্যাটা এক এক রকম। তো কারো সমস্যা কারো থেকে ছোট বা বড় নয়, তবে যেটা বড় বা ছোট হয় সেটা হচ্ছে মানসিকতা বা সাকসেসফুল হওয়ার মানসিকতা বা জেদ, সেটা ছোট বড় কম বেশি হতে পারে। তো জেদ এবং ইচ্ছা চেষ্টা এগুলো যদি ঠিক থাকে, মানসিকতা যদি শক্ত হয়, তাহলে চাকরি অবশ্যই হবে, আজ নয় কাল হবে। কিন্তু এই যে অভিযোগগুলো, এক্সকিউজগুলো, এইগুলোকে যদি দূরে না সরাতে পারো, কোনো সাকসেসটা অনেক দূরে চলে যাবে। অভাবের জন্য কোনো দিন সাকসেস হয়তো আটকাবে না, কিন্তু অভিযোগের জন্য কিন্তু আটকে যাবে। তো আমি সবার প্রতি একটা অনুরোধ রাখবো, এই অভিযোগগুলোকে যতটা পারবে দূরে সরাও, সৎভাবে পরিশ্রম করো, এবং 24 ঘন্টা দিনের যেটা আছে সবার জন্য সেম। তো সেই সেম টাইমটাকে কাজে লাগাও। পিএসসির কোশ্চেন পেপারও সেম,
সবার জন্য। তো একটা ইউনিভার্সাল একটা কোশ্চেন পেপার হবে, তো সবার জন্য সেম কোশ্চেন পেপার, সায়েন্সের জন্য আলাদা, ম্যাথসের জন্য আলাদা বা আর্টসের জন্য আলাদা, এরকম কিছু নেই। আবার এরকমটাও নেই যে সায়েন্সে কম পেলে বা আর্টসের সাবজেক্টে কম পেলে চাকরি হবে না, এরকম কোনো ইস্যু নেই। ওভারঅল যে মার্কসটা সেটা ক্যারি করতে পারলেই হবে। এবার সেইভাবে পড়াশোনা করো, অনেক সময় সমস্যা আসবে, অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যাবে, মোটিভেট হও তার জন্য যে যদি রাইসে পড়ো, রাইসে স্যারেরা হেল্প করবেন, মেন্টর আছেন, অ্যাডমিনিস্ট্রেশনের লোক আছেন, যে স্টাফরা আছেন খুব কর্ডিয়াল, এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরি ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারো। ওভারঅল সমস্ত রকম একটা প্যাকেজ কিন্তু এখানে পাবে। তো ইভেন এখানে আমি যেটা রাইসে ফিল করেছি যে মানে বই বা পুঁথিগত বিদ্যা থেকে বেরিয়েও কিন্তু স্যারেরা হেল্প করেন, মানসিকভাবে হোক বা আর্থিকভাবে হোক হেল্প করেছেন আমাকে ব্যক্তিগতভাবে। তাই আমি বলবো তোমরাও যদি সেই জায়গা তৈরি করতে পারো, তোমরা সব রকমভাবে সাহায্য পাবে। শুধু এখান থেকে বলবো না, যদি তোমার ইচ্ছা শক্তি অদম্য থাকে, তাহলে কিন্তু তোমার বন্ধু, তোমার টিচার, তোমার যা পরিজন, আত্মীয় পরিজন, বন্ধুরা, তারাও কিন্তু দেখবে এগিয়ে আসছে একটা সময়। হতে পারে সাময়িক তারা বলবে যে হচ্ছে না, অনেক দেরি লেগে গেলে তখন তারাই বলবে কেন হচ্ছে না, তোর দ্বারা হবে না, ডিমোটিভেট করার চেষ্টা করবে। তো আমি বলবো এই ধরনের মানুষের থেকে দূরে থাকবে। আর ফোন করা, চায়ের দোকানে আড্ডা মারা, ঘুরতে যাওয়া, কোনো অনুষ্ঠান, এই আজকে অমুকের বিয়ে, কালকে অন্নপ্রাশন, এইগুলো একটু বছর দুয়েকের মধ্যে অন্তত একটু অ্যাভয়েড করো। তারপরে তুমি সাকসেসফুল হও, দেখবে এগুলোর জন্য অগাধ সময় আছে, লাইফে সারাটা জীবন পড়ে আছে। তো আর যদি কেউ স্বপ্নের চাকরি পূরণ পেতে চাও, তাহলে তো তার পরিশ্রমটা একটু অন্যরকম হতেই হবে। কারণ আজকে আমি ডিএসপি হয়েছি, ডিএসপিটা আমার পছন্দের চাকরি। আজকে যদি আমি এক্সিকিউটিভ বা WBRS পেতাম, তাহলে হয়তো আমার এই খুশিটা হতো না যেটা এখন হচ্ছে। কারণ দেখো ফাঁকা ভর্তি বাসে গিয়ে একটা পছন্দের সিট পাওয়া কিন্তু এটার জন্য অন্যরকম একটা ভাগ্য বা পরিশ্রমের দরকার হয়। তো সবাই কিন্তু সেই সৌভাগ্য বা সেই পরিশ্রম করতে পারে না বা চায়ও না। আর একটা বলবো, পড়াশোনা তো সবাই করছে, মেটেরিয়ালও এক। তো সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলবো পড়াশোনাটা করার প্যাটার্নটা একটু চেঞ্জ করো, স্ট্র্যাটেজিটা অন্যরকম হবে। সবার মতন পড়লে হবে না, পড়াটা নিজের মতন পড়তে হবে। আজকে যারা রাইসে পড়ছো, তারা যদি ভাবো রাইসের এই মান্থলি মেটেরিয়ালগুলো কভার করবো, তাহলে কিন্তু হবে না। মান্থলি তোমার যদি আজকে সেকেন্ড মান্থলি চলে, তোমার সেকেন্ড মান্থলি কিন্তু 1 মাসের মধ্যে কভার করতে হবে। বাকি যে সেকেন্ড মান্থলির জন্য দ্বিতীয় মাসটা তুমি পাচ্ছ, সেই মাসটা কিন্তু তোমাকে এক্সট্রা বইগুলো পড়তে হবে, যে মাদার বুকগুলো আছে। যেমন হিস্ট্রির জন্য পুনম দালাল দাহিয়া বা বানসাল যেটা পড়ো, স্পেকট্রাম আছে। এদিকে যদি তুমি জিওগ্রাফির জন্য ধরো এই কার্তিক চন্দ্র মণ্ডল, দেবেন দত্ত, পলিটির জন্য লক্ষ্মীকান্ত বা ম্যাকবুক, ইকোনমির জন্য যেমন কেউ পড়ে রমেশ সিং পড়ে বা তোজাম্মেল হোসেন পড়ে, এখন তো আবার নিতিন সিংহের বইটা বেরিয়েছে। এই যে বইগুলো জেনারেল সায়েন্স এনসাইক্লোপিডিয়া সায়েন্স পেপারের জন্য বা এই যে বইগুলো, তো এই বইগুলো যারা পড়ছো তারা কিন্তু ওই দ্বিতীয় মাসটা যেটা আসছে, ওই 1 মাস টাইম বের করে সেগুলো প্রিপারেশন নাও, তবে তো তুমি বাকি ছেলের থেকে অ্যাডভান্স হবে। প্রচুর মক দাও, যতগুলো মক আছে অ্যাভেলেবেল করো, পারলে অনলাইনে মক দাও, নিজে কোশ্চেন সেট তৈরি করো, কোশ্চেন সিলেক্ট করো, প্রিভিয়াস ইয়ার সলভ করো, এইভাবে সলভ করো। ডেলি 500 থেকে 1000 MCQ করো, রেগুলার বেসিসে পড়াশোনা করো এবং ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করতে হবে। তোমার ওঠা, ঘুমানো, ঘুম থেকে ওঠা, খাওয়া, ঘুরতে যাওয়া, মেলামেশা, সমস্তটা কিন্তু রেস্ট্রিক্টেড করতে হবে 2 বছরের জন্য অ্যাটলিস্ট। তারপরে তোমার জীবনে যখন চাকরি পেয়ে যাবে, সারাটা জীবন কিন্তু তুমি একটা প্রতিষ্ঠিত যখন হয়ে যাবে, তোমার কিন্তু চয়েস বেড়ে যাবে। তো আমি বলবো প্রথমে পরিশ্রম করো, পরিশ্রম করলে কিন্তু সাফল্য আসবে। এবং সাফল্য পাওয়ার যে আনন্দ, আজকে চায়ের দোকানে দাঁড়িয়ে যে 2 ঘন্টা 1 ঘন্টা আড্ডা দেবে, সে আনন্দের কাছে এগুলো কি সেই আনন্দটা কিছুই না সাফল্যের আনন্দের কাছে। অতএব বলবো পরিশ্রম করো, পরিশ্রম করার পর সাফল্য পেলে যত পরিশ্রম করেছো, যত অভাব অভিযোগ ছিল সমস্ত কিছু, এবং যারা তোমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, তোমাকে ডিমোটিভেট করেছে, তাদের একটাই জবাব সাফল্যের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু জবাব তুমি একটা পয়েন্টেই পেয়ে যাবে, একই সঙ্গে পেয়ে যাবে। তো আমি বলবো পরিশ্রম করো, সাফল্য আসবে, আমারও এসছে, তোমাদেরও আসবে। রাইস পাশে আছে এবং দেখবে আমি যদি আমার তরফ থেকে কখনো হেল্পের দরকার হয়, অবশ্যই চেষ্টা করবো পাশে থাকার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ।